শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। রাজধানীতে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেফতার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে আদালতে নেওয়া হতে পারে। এর আগে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে 3টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে দুপুরে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। 2:30টার দিকে র্যাবের প্রহরায় একটি সাদা মাইক্রোবাসে করে তাকে থানায় নিয়ে আসা হয়। এরপর 3টি অভিযোগে মামলা করে পুলিশ। এর আগে গতরাতে অভিযান চালিয়ে গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করা হয়। এ সময় 3টি অস্ত্র, গুলি ও মাদক জব্দ করে র্যাব। গুলশান থানায় আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যোগ দিচ্ছেন তিনি। রাব্বি, খালেদ মাহমুদকে র্যাব কখন আদালতে নেওয়া হতে পারে? সৌমিত্র, বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না যে কখন এই মামলা যে আসামি, 3টি মামলা, সেই মামলার আসামি খালেদকে নেওয়া হবে কখন। তবে যে প্রস্তুতি দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু এই গুলশান জোনের যিনি ডিসি তিনি এসেছেন এবং তিনি 3টি মামলার কপি তিনি পড়ে দেখছেন, এবং তারপরেই আমরা দেখেছি যে আসলে তাকে এই কোর্টে নেওয়ার জন্য কিন্তু সব আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছেন তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছেন। তার মানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই 3টি মামলার আসামি তাকে কোর্টে নেওয়া হবে। সৌমিত্র, রাব্বি, ধন্যবাদ আপনাকে। এদিকে ফকিরের পুল ইয়াং ম্যানস ক্লাবের অবৈধ ক্যাসিনো সিলগালা করে দেওয়া হয়েছে। দুপুরে র্যাব সদস্যরা গিয়ে ক্যাসিনোটি সিলগালা করেন। পাশাপাশি ক্যাসিনোর বাইরে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সরকার কোনো ক্যাসিনোর অনুমোদন দেয়নি। আর ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন ক্যাসিনোগুলোতে র্যাবের পাশাপাশি পুলিশও অভিযান চালাবে। বিভিন্ন ক্লাবে, বিভিন্ন হোটেলগুলিতে বারের পারমিশন দিয়েছি, কিন্তু ক্যাসিনোর পারমিশন আমরা দেইনি। আমরা মনে করি যে সবাই যদি ক্যাসিনো করতে হয় তারও একটা আইন, একটা পারমিশন, একটা সবার সরকারের একটা অনুমতি লাগে, সেইগুলি তারা নেয়নি। র্যাব যেমন একটি অভিযান শুরু করেছে, তেমন আমাদের অবস্থানও একই রকম থাকবে। আমরা কঠোর থাকব, উনি যে পর্যায়ে হোক না কেন। এবং একটা পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছে সব পুলিশ স্টেশনগুলোতে সংশ্লিষ্ট জোনাল ডিসিদের যে এই ধরনের কোনো কাজ আমি মোটেও সহ্য করব না। মসজিদের শহর ঢাকাকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। উন্নয়নের জোয়ারে মানুষের নৈতিক অবক্ষয় তলানিতে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্যাবের মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। বলেছেন সরকার বিচার বিভাগ ও প্রশাসনকে দখল করে রেখেছে। আজকে সেই মসজিদের শহর আজকে পরিণত হয়েছে ক্যাসিনোর শহরে। মধ্যমায়ের নমুনার খেলায় যদি ঢাকা শহর লাস ভেগাসে পরিণত হয়, তাহলে এই দেশ যখন উন্নত দেশে পরিণত হবে তখন ঢাকা শহর কোথায় যাবে সেটা বলার কোনো সঙ্গতি আমার জানা না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর গ্রেফতার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে মিছিল বের করে, পরে সেখানে সমাবেশ করে দুদুর পুষ্পতলিকা দাহ করা হয়। বক্তারা জানান 15 আগস্ট নিয়ে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়, দ্রুত তাকে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি বিএনপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এদিকে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। সকালে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লার আদালতে এই মামলার আবেদন করেন যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি। গত 17 সেপ্টেম্বর শামসুজ্জামান দুদু একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন, শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাণিজ্য অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে। দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে এই বিক্ষোভ হয়। এতে বামপন্থী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদেরও অনেকে যোগ দেন। পরে অপরাজেয় বাংলায় সমাবেশ করেন তারা। সেখানে ডাকসুর ভিপি নুরুল হক নূর ও কয়েকজন শিক্ষকও যোগ দেন। নেতারা বলেন, চিরকুটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি একটি অপরাধ, তাই উপাচার্য ও সংশ্লিষ্ট ডিনের পদত্যাগ করতে হবে। চিরকুটের মাধ্যমে 34 শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে উপাচার্য ও ডিন শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মানববন্ধন থেকে এই কথা জানান শিক্ষকরা। বলেন, দলীয় লেজুর বৃত্তি ও অব্যবস্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বকে ধ্বংস করছে। এ সময় বুধবার শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দাও জানান তারা। এই ভর্তি প্রক্রিয়ায় অবৈধতার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক হিসাবে তাদের নৈতিক স্খলন ঘটেছে। ভর্তি প্রক্রিয়ার যে অনিয়ম হয়েছে সেই অনিয়মটা তদন্তের দাবি জানাচ্ছি এবং এই অনিয়মের সাথে যারা জড়িত তারা যেই পদে থাকুক, যতই শক্তিশালী হোক, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। ভর্তি পরীক্ষা ছাড়া কিভাবে কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, কোনো বিশ্ববিদ্যালয়? এটা সম্পূর্ণ অচিন্তনীয় একটি ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, সৎ পথে কোনো ট্রাফিক নেই, সেখানে গাড়ি চালানো অনেক আনন্দের, তাই সততা নিয়ে পড়ালেখা করে শিক্ষার্থীদের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সকালে টিএসসিতে ক্ষুদে বিজ্ঞানীদের সম্মেলনে উপাচার্য বলেন, স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান গবেষণাকে গুরুত্ব দিতে হবে। সকল স্তরে যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমাদের একেবারেই দুর্নীতি, অনিয়ম এবং অস্বচ্ছতা তার বিরুদ্ধে সবসময় কঠিনভাবে অবস্থান নেওয়া, এটি হবে আমাদের জীবনের একটি লক্ষ্য এবং ব্রত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে দুপুরে এই মিছিল বের হয়, তবে আন্দোলনকারীদের দাবিকে অযৌক্তিক বলেছেন উপাচার্য ফারজানা ইসলাম। অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভিসি ফারজানা ইসলাম। বৈঠকে চলমান পরিস্থিতি নিয়ে কথা হয়, তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংকট নিরসনে তার পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলে উপাচার্য বিষয়টি এড়িয়ে যান। ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। আন্দোলনের মুখে গতকাল আইন বিভাগের এক শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। 11 সেপ্টেম্বর তাকে বহিষ্কার করেছিল প্রশাসন। এদিকে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিক ফাতেমা জিনিয়াকে অপমান ও হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। সকালে ক্যাম্পাসের অমর একুশের সামনে কর্মসূচি পালিত হয়। 27 বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকনার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। বুধবার রাত 9টার দিকে শুরু হয়ে রাত 1টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ফলাফল ঘোষণা করা হয় বৃহস্পতিবার ভোর 5:30টায়। সারা দেশের 481 জন কাউন্সিলর সরাসরি ভোটে অংশ নেন। নবনির্বাচিত 2 নেতা জানিয়েছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সহ যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার থাকবেন তারা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের কমিটির প্রথম কাজ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা এবং এই জন্য দেশনেত্রীর যে মুক্তি আন্দোলন, সেই আন্দোলনকে ত্বরান্বিত করে বেগবান করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা এবং কার্যকর সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করার লক্ষ্যে আমরা আমাদের পরবর্তী কার্যাবলী গ্রহণ করব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ও 2 মেয়েকে হত্যা করেছে এক দুর্বৃত্ত। সকালে বউবাজার সিআইএ এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, সকালে এক দুর্বৃত্ত ঘরে ঢুকে নাসরিন বেগম ও তার 2 মেয়ে নুসরাত ও খাদিজাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে মারা যান 3 জন। আহত আরেক মেয়েকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশের ধারণা, বোন জামাইয়ের সাথে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। গাজীপুর কালিয়াকৈর উপজেলায় স্বপ্না বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খুনের অভিযোগ উঠেছে স্বামী মামুন হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে। সকালে উপজেলার গোয়ালচালা এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্বপ্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, যৌতুকের টাকার জন্য বিয়ের পর থেকেই স্বপ্নাকে নির্যাতন করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় স্বামী, শ্বশুর শাশুড়ি ও ননদ পলাতক রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রুবেল নামে এক যুবকের 2 হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় 2 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। রুবেলের চাচাতো ভাই ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম জানান, গতরাতে এক বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন রুবেল। পথে উজিরপুর বেরিবাদ এলাকায় কয়েকজন তাদের পথ আটকায়। ধরে নিয়ে যায় উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের চেম্বারে। সেখানে রুবেলের 2 হাতের কবজি কেটে নেওয়া হয়। ঘরের ভিতরে বন্দি করেছে, ওরা 2 জনকে রেখে দিয়েছে। ওকে চোখ মুখ বাঁধে নিয়ে যায়, আবার জঙ্গলে বাঁধে ওর হাত কেটেছে। বিরোধীটা আপনার ওই যে পাকার ঘাট আছে, ও ঘাটে আপনার হয় চেয়ারম্যান আর আমাদের ওই যে বড় ভাই সালাম ভাই, এরা 2 জন কিন্তু ঘাটের নিয়ে করছিল। আমার চাইলার একটা 2.5 বছর কাজ চাইলা আছে। আমি সুখ বিচার চাই বাপ, আমি কিছু চাই না। আমার চাইলার আমি সুখ বিচার চাই।
শেষ পর্যন্ত কেটেই ফেলতে হলো রাজশাহীতে বাসের চাপায় আহত ডিম ব্যবসায়ী সুলতানের পা। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলেন। পরিবারের সদস্যরা জানান, বুধবার ডিম ভর্তি ভ্যান চালিয়ে দুর্গাপুর থেকে রাজশাহীর সাহেব বাজার আসছিলেন। পথে রাজশাহীগামী উর্মি পরিবহনের একটি বাস সুলতানের ভ্যানকে ধাক্কা দেয়। আইল্যান্ডের সাথে চাপা লেগে থেতলে যায় তার বাম পা। ঝিনাইদহে বিআরটি এর সাবেক সহকারী পরিচালক বিলাস সরকারের শোবার ঘর থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, সরকারি এই কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে গত 10 সেপ্টেম্বর মারা যান। শহরে একটি ভাড়া বাসায় তিনি একা থাকতেন। পরিবারের সদস্যরা থাকেন ঢাকায়। মৃত্যুর পর পরিবারের সদস্যদের উপস্থিতিতে গতকাল তল্লাশি চালানো হয়। এ সময় আলমারির ড্রয়ার ও গোপন কুঠুরি ভাঙলে বেরিয়ে আসে ৩৩,18,০০০ টাকা। সন্দেহজনক হওয়ায় টাকা জব্দ করেছে জেলা প্রশাসন। হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহান আহমেদ মুসার দৌরাত্ম্য বেড়েই চলেছে, জড়াচ্ছে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে। সম্প্রতি নবীগঞ্জের এক ওসিকে কুপিয়ে আবারও আলোচনায় তিনি, তবে এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় দানবে পরিণত হয়েছেন মুসা। তার শাস্তি চেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারাও। মুসার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা, মাদক, অপহরণ সহ 9টি মামলা রয়েছে। এখনো চলাফেরা করতেছে 10 জনের মতো। এমন কোনো কাজ নেই যে মুসার দ্বারা সংগঠিত করা সম্ভব না। আমরা এই বাংলা ছাত্রলীগ নবীজুবের দায়ভার নেবে না। আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়, যাতে আর কোনো মুসা নবীগঞ্জের গজে উঠতে না পারে। এই পর্যন্ত আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং খুব শীঘ্রই মুসা সহ তার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর অবস্থান প্রকাশ করা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে বাংলাদেশের আবেদনের পক্ষে রায় দিল কানাডার আদালত। রায়ে বিচারক ও রেইলি বলেন, নূর চৌধুরীর অবস্থান প্রকাশ না করার সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল রিভিউ আবেদন করে। এই আবেদন গ্রহণ করা উচিত। 1998 সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় অন্য আসামিদের সাথে নূর চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হয়, তার মৃত্যুদণ্ড দেন আদালত। 2018 সালে কানাডার কাছে বাংলাদেশ নূর চৌধুরীর বিষয়ে তথ্য জানতে চাইলে তা দিতে অস্বীকার করা হয়। তেল শোধনাগারে হামলা, এবার ইরানের জড়িত থাকার তথ্য প্রমাণ থাকার দাবি করল সৌদি আরব। হামলায় ব্যবহার হওয়া ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ হাজির করে রিয়াদ। স্যাটেলাইটের রেকর্ড প্রকাশ করে দাবি করা হয়, ইয়েমেন নয়, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় ইরান থেকেই। এদিকে ইরানকে পাল্টা জবাব দিতে সৌদিকে সাহায্যে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন রিয়াদ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। স্যাটেলাইটের এই কোঅর্ডিনেশনগুলো দেখলেই স্পষ্ট হয় যে হামলা ইয়েমেন থেকে হয়নি, বরং ইরান থেকেই এসেছে। এই অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়ানোর প্রধান কেন্দ্র হলো ইরান। আজ সেই অভিযোগ প্রমাণ হলো। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গায়ে ইরানি প্রতিষ্ঠানের লোগো স্পষ্ট। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর ইস্যুতে চলা টানাপোড়েনের মধ্যে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। জাতিসংঘের 74তম অধিবেশনে যোগ দিতে জার্মানি হয়ে 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের কথা মোদীর। সেজন্যই আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার অনুরোধ জানিয়েছিল নয়াদিল্লি। তবে সাম্প্রতিক কাশ্মীর সংকটের দোহাই দিয়ে সেটি নাকচ করে দিল ইসলামাবাদ। এর ফলে বিকল্প পথে দিল্লি থেকে ফ্রাঙ্কফুর্ট যেতে হবে নরেন্দ্র মোদীকে বহনকারী বিমানকে। সেক্ষেত্রে যাত্রার সময় বাড়বে 45 থেকে 50 মিনিট। নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজের কো পাইলটের ভূমিকায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিমানঘাঁটি থেকে এয়ার ভাইস মার্শাল এন তিওয়ারির সহযাত্রী হন রাজনাথ। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো প্রতিরক্ষা মন্ত্রী তেজে উড়লেন। একে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন রাজনাথ সিং। ভারতীয় বিমান বাহিনীর অধীনে বর্তমানে 16টি তেজ যুদ্ধবিমান রয়েছে। নিজের অভিষেক ম্যাচে ইনজুরিতে পড়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। নিজের বোলিং দিয়ে আলো ছড়ানো এই লেগির বাঁ হাতে 3টি সেলাই দিতে হয়েছে। অভিষেক ম্যাচের 7ম ওভারে বোলিংয়ে এসেই জিম্বাবুয়ের তিনোটেন্ডা মুতুম্বোজিকে আউট করেন বিপ্লব। নিজের দ্বিতীয় ওভারেই এলবিডব্লিউ করেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাজ্জাকে। 4 ওভারে মাত্র 18 রান খরচ করেন। তবে ইনজুরিতে পড়ায় পরের ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে এই লেগ স্পিনারের। হাতে মাসাকাজ্জা একটা বল সোজা মারছিল, যেটা আমি এখন সেভ করতে গেছিলাম, বাট ওটা সেভ করতে পারিনি। যা ওটা হাতে লেগে তখন একটু না, ওটা রিটার্ন কাছে চান্স ছিল না, জাস্ট ফিল্ডিং করার সময় হাতটা ফেটে গেছে। 3টা পড়ছে। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে ভালোই লাগতেছে, হাত পেইন আগে থেকে কমছে। বাট আমার ফিজিওর সাথে কথা বলে ফিজিও যেভাবে বলবে আমি সেভাবেই।
এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। স্বাগতিক কাতারের কাছে 2-0 গোলে হেরে গেছে তারা। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে চাপে রাখে কাতার, তবে গোলরক্ষক মেহেদী হাসানের কল্যাণে প্রথমার্ধে জালে বল জড়াতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের 30 মিনিটের সুযোগ পেয়েও ফরওয়ার্ডদের ভুলে জালে বল জড়াতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শুরুতে আল আব্দুল্লাহ আর শেষ দিকে সালেম আল কুরাইশির গোলে 2-0 গোলের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করবেন সৌরভ গাঙ্গুলি। আগামী 28 সেপ্টেম্বর সিএবি নির্বাচন ও সাধারণ সভা হবে। কিছুদিন আগে সৌরভের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ক্রিকেটের একাধিক পদে থেকে আইন ভঙ্গের, তবে স্বার্থের সংঘাতের অভিযোগ থেকে সাবেক এই ক্রিকেট তারকাকে অব্যাহতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই সাথে শর্ত জুড়ে দেওয়া হয়েছে একের বেশি পদে থাকা যাবে না বলেও, ফলে নতুন করে এই পদে সৌরভ গাঙ্গুলির মনোনয়ন পেশের খবর আবারও আলোচনার সৃষ্টি করেছে। বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহর জন্মদিন উপলক্ষে রাজধানীর মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহে শুরু হলো সালমান শাহ জন্মোৎসব 2019। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কিন্তু অনুষ্ঠানের উদ্বোধক শাকিব খান অনুষ্ঠানে আসেন খানিকটা বিলম্বে। ততক্ষণ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন অতিথি। তারকা দুটিতে উজ্জ্বল ছিল আইফা অ্যাওয়ার্ডসের রাত, তবে টিনশেল টাউন মুম্বাইয়ে বসে জমকালো এই আসর, যাতে রেড নয় বরং গ্রিন কার্পেটে হেঁটে ফটোগ্রাফারদের জন্য পোজ দেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, রণবীর, দীপিকা, জুটি, রেখা সহ আরও অনেকে। এবছর সেরা চলচ্চিত্র সহ 4টি পুরস্কার জয় করে স্পাই থ্রিলার রাজি। একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর খেতাব জোটে আলিয়া ভাটের ললাটে। অন্যদিকে পদ্মাবত মুভির জন্য সেরা অভিনেতা হন রণবীর সিং। চলছে সব খবর, ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন সব খবর। ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন প্রতিদিনই মিলেনিয়ার ও অসংখ্য লাখপতি। ওয়ালটন, আমাদের পণ্য। রংপুর 3 আসনের উপনির্বাচনের তৃতীয় দিনের মতো গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। দুপুরে স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ার নগরী সাহেবগঞ্জ, সিগারেট কোম্পানি, মিস্ত্রিপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মোটরগাড়ি মার্কায় ভোট চান আসিফ শাহরিয়ার। রংপুর সরকারি কলেজ দিয়ে দিনের গণসংযোগ শুরু করেন ধানের শীষের প্রার্থী রিটা রহমান। পরে রংপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন এলাকায় করেন গণসংযোগ। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি গভর্নমেন্টের পক্ষ থেকে আছে। সেই প্রতিশ্রুতি যদি তারা পূর্ণ করেন তাহলে আমি আশাবাদী আমি জয়ী হয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আমি জানি আমি যাদের কাছে যাচ্ছি তারা সবাই আমাকে বুঝতে পারছে এবং আমি সাড়া পাচ্ছি, আমি সাড়া আদায় করে দিচ্ছি। তো আমি জানি যে আমাকে সাড়া দিতে হবে, কারণ আমি তাদের পাশে দাঁড়াবো। পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূ গণধর্ষণ মামলার বাদী ও ভুক্তভোগীর স্বামীকে পিটিয়ে হাত পা ভাঙার ঘটনায় শাকিল মৃধা সহ এজাহারভুক্ত 4 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, পটুয়াখালীর একটি আবাসিক হোটেলে আত্মগোপনে ছিল আসামিরা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়। গত মঙ্গলবার রড ও ইট দিয়ে আঘাত করে গণধর্ষণ মামলার বাদীর 2 পা ও 1 হাত থেতলে দেয় আটককৃতরা। সূচকের পতনে আবারও রেকর্ড করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ প্রায় 32 পয়েন্ট কমে ডিএসসির প্রধান সূচক দাঁড়িয়েছে 4855-তে। 2016 সালের 11 ডিসেম্বরের পর সূচকের সবচেয়ে বড় পতন হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 384 কোটি টাকা, দাম বেড়েছে 46টির, কমেছে 269টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক প্রায় 67 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,780 পয়েন্টে। লেনদেন হয়েছে 17 কোটি টাকা। লেনদেন হওয়া 48টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, 189টি প্রতিষ্ঠানের দর কমেছে। এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী মার্কিন ডলারের দাম অপরিবর্তিত থাকলেও আজ আবারও কিছুটা কমেছে পাউন্ড এবং ইউরোর দাম। মার্কিন ডলার বিক্রি হচ্ছে 84 টাকা 50 পয়সা দরে। এছাড়া পাউন্ড 107 টাকা 63 পয়সা এবং ইউরো লেনদেন হচ্ছে 96 টাকা 22 পয়সা। এদিকে মালয়েশিয়ান রিঙ্গিত কমে বিক্রি হচ্ছে 20 টাকা 14 পয়সা দরে। ভারতীয় রুপি হাত বদল হচ্ছে 1 টাকা 18 পয়সায়, আর 22 টাকা 53 পয়সা গুনতে হচ্ছে প্রতিটি সৌদি রিয়ালের জন্য।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রথম কয়লাবাহী জাহাজ বন্দরে এসে পৌঁছেছে। দুপুরে হংকংয়ের পতাকাবাহী জাহাজ এমভি জিন হাইটং 20,000 টন কয়লা নিয়ে পায়রা বন্দরে প্রবেশ করে। বিসিপিসিএল এর নির্মাণাধীন কলাপাড়ার ধানখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কাজে এই কয়লা ব্যবহার হবে। আগামী 25 ও 26 সেপ্টেম্বর আরও 3টি জাহাজ কয়লা নিয়ে আসবে। এরপর 1 অক্টোবর থেকে দৈনিক 1টি করে কয়লাবাহী জাহাজ বন্দরে ভিড়বে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। অনুমোদন এবং পূর্ব ঘোষণা ছাড়া কন্টেইনার হ্যান্ডলিং চার্জ 12% বাড়িয়েছে বেসরকারি আইসিডিগুলো। ফলে বেড়েছে আমদানি রফতানি খরচ। এমন একপক্ষীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপ অ্যাসোসিয়েশন বিগডা বলছে পরিচালনা খরচ মেটাতেই চার্জ বাড়ানো হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানিমুখী শতভাগ কন্টেইনার এবং আমদানি হওয়া 37টি পণ্য হ্যান্ডলিং হয় বেসরকারি 17টি আইসিডিতে, যেখানে বর্তমানে বছরে হ্যান্ডলিং হয় প্রায় 6 লাখ কন্টেইনার। আমি আসলে টায়ার্ড হয়ে গেছি। এগুলো আমি রেগুলার বলি, যারা খরচ বৃদ্ধি করতেছে এদের প্রতিরোধ করার জন্য একটা সেল দরকার। ঘোষণা ছাড়াই একটা রেট বৃদ্ধি, এটি আমাদের জন্য কিন্তু একটি খুব ভালো সংকেত না। বন্দর কর্তৃপক্ষ থেকে কিংবা ট্যারিফ কমিটির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত তাদেরকে এখনো জানানো হয়। একটা পূর্ণাঙ্গ ট্যারিফ নির্ধারণ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বিশ্লেষণধর্মী কাজ, এবং এই কাজ করতে আরও অনেক দিন সময় লাগবে। আবারও সুদের হার কমানো হলো যুক্তরাষ্ট্রে। বুধবার এই ঘোষণা দেয় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বিবৃতিতে জানানো হয় 1.75 থেকে 2% পর্যন্ত সুদের হার কমানো হয়েছে, যেন দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক সংকট, বাণিজ্য ঘাটতি সহ 25টি কারণ উল্লেখ করা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির সব লক্ষ্য পূরণে বাংলাদেশ জাতিসংঘ সহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার অর্থ সহায়তা প্রত্যাশা করে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি ও বাংলাদেশ কনফারেন্সে তিনি একথা বলেন। জানান, বাংলাদেশ টেকসই উন্নয়নের লক্ষ্যে সব সময় কাজ করে যাচ্ছে। Country has recorded 8.13% GDP growth rate last year and eyeing to have a double-digit growth within 2 years' time. We are hopeful that we are on the right track and will overcome our challenges as we did in the past in order to successfully accomplish SDGs with the cooperation of UN and other stakeholders. স্থান বদল করে 5টি ট্রাকে রাজধানীতে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। একজন ক্রেতা 45 টাকায় নিতে পারছেন 2 কেজি করে পেঁয়াজ। আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে ব্যাপ্তি, কিন্তু ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হলেও দামের ক্ষেত্রে বাজারে প্রভাব নেই। অর্থাৎ উচ্চ দামেই কিনতে হচ্ছে ক্রেতার নিত্য প্রয়োজনীয় এই পণ্য। খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি এখন 75 টাকা, 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানিকৃত পেঁয়াজ। আমরা ট্রাকেতে 45 টাকা করে 40 টাকা নিতেছি, খুব ভালো। 2 কেজি দিয়ে তো হয় না, মিনিমাম 5 কেজি করে করলে ভালো হতো। 70 টাকা 80 টাকা পেঁয়াজ কেনাটা তো অবশ্যই ডবল দাম হয়ে গেছে এখন। ঢাকা সিটিতে আপাতত প্রতিদিন আমরা 2,500 পরিবার প্রতিদিনই হু করে বাড়ছে পেঁয়াজের দাম, কিন্তু এত উচ্চ মূল্যের ছিটে ফোটাও পাননি প্রান্তিক পর্যায়ের কৃষক। ফলে শরীয়তপুরের অধিকাংশ চাষি আগ্রহ হারাচ্ছেন পেঁয়াজ চাষ থেকে। লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে তাদের। ভরা মৌসুমে ভারতীয় পেঁয়াজ ঢোকায় এই ক্ষতি বলে জানান তারা। ভারত থেকে আমদানি করা পণ্যের দাম বেড়ে যাওয়ায় কম দামে কিনে মজুত করা দেশি পেঁয়াজই এখন বাজারে আগুন দামে বিক্রি হচ্ছে। গেল বছর শরীয়তপুরে 3,210 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। এখন মনে করেন যে বল দিয়ে প্রত্যেক বছর বল দিয়ে কেমনি করতে পারে, এই জন্য এই বছর পেয়ে লাগাবো না। গতবার অনেকটা লস হয়েছে, এবার যেমন একটু কম লাগামো। সরকার যদি 2 মাস আগে এলসিটা বন্ধ করে আমাকে কিছু টাকা পাই, আমাকে পুঁজি বাড়তে হয়, বাল বাচ্চা নিয়ে আমরা বাঁচতে পারি। যা আমরা মজুত রাখছিলাম ওগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই কারণে আমরা হইলো এখন বর্তমানে বীজও নাই। কৃষকদের পাশে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে, আমরা যাতে লক্ষ্যমাত্রায় পুষতে পারি। নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে থেকে সংগঠনের ব্যানারে একটি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবিক মূল্যবোধ ও নৈতিকতা গঠনে হবিগঞ্জে হয়ে গেল মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা। শহরের পৌর টাউন হলে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। এ সময় বক্তারা বলেন, সকল ধর্মের শিশুরা মানবিক মূল্যবোধের শিক্ষা নিয়ে বেড়ে উঠলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। নাটোরের লালপুরে বিকাশের টাকা ছিনতাইয়ের অভিযোগে বিকাশ ডিস্ট্রিবিউটর ডিএসও সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ডিএসও সুমন আলী ও তার মামাতো ভাই হাসান। সকালে তাদের গ্রেফতার করে ছিনতাইয়ের টাকা উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে বিকাশে 5,80,000 টাকা সহ 2টি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ করেন ডিএসও সুমন। তদন্ত নেমে পুলিশ জানতে পারে সুমন নিজেই তার মামাতো ভাইকে সাথে নিয়ে ছিনতাইয়ের নাটক সাজিয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচিতে মাসুদ ইকবাল নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। সকালে সিভিল সার্জন অফিসে ডাকা হয় তাকে। সময় এমবিবিএস সার্টিফিকেট ও নিবন্ধন নম্বর জাল বলে প্রমাণিত হয় মাসুদ ইকবালের। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের হাতে সোপর্দ করেন সিভিল সার্জন। নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও ওরাও নৃগোষ্ঠীর দুদিনের কারাম উৎসব শুরু হয়েছে। গতকাল রাতে সালন্দর ৫ ফিট ডাঙ্গায় উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। নিজস্ব সংস্কৃতির বিভিন্ন আয়োজন ও পূজা আরাধনা শেষে আজ কারাম গাছের ডাল বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। সমতলের ওরাও জনগোষ্ঠী প্রতি বছর বৃক্ষ পূজা উপলক্ষে কারাম উৎসবের আয়োজন করে থাকে। চট্টগ্রামের ১৫ উপজেলায় প্রায় ১৬০০ মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব হবে। এসবের নিরাপত্তা নিশ্চিতে দুপুরে পুলিশের সাথে বৈঠক করেছেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। বৈঠকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানান, প্রতিটি পূজা মণ্ডপে ৩ স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি আয়োজকদেরও নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার পরামর্শ দেন তিনি। যারা থাকবেন তারা প্রত্যেকটা মণ্ডপে তাদের যারা ভলান্টিয়ার তাদের ভলান্টিয়ারদের রাখবেন। ভলান্টিয়াররা প্রত্যেকটা মণ্ডপে থাকবে। সেখানে পুলিশ, আনসার এবং ভলান্টিয়ার তারা যৌথভাবে প্রত্যেকটা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করবে। বরিশালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সভা হয়েছে। সকালে পুলিশ কমিশনার জানান, এবার জেলায় মোট ৬১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার প্রতিমা বিসর্জন এলাকায় আতশবাজি সহ মাদকমুক্ত রাখার আহ্বান জানান। বলেছেন, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের কড়া নিরাপত্তার পাশাপাশি কাজ করবে গোয়েন্দা সংস্থা ও র্যাব। খাগড়াছড়িতে বিজিবির কাবাডি প্রতিযোগিতায় সরাইল রিজিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো চট্টগ্রাম রিজিয়ন। সকালে জামিনীপাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে 52 পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয় বিজিবির চট্টগ্রাম রিজিয়ন দল। খেলা শেষে বিজয়ী দল এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বিজিবির চট্টগ্রামের দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল ইসলাম শিকদার। নিপীড়নের শিকার হচ্ছেন কাতার বিশ্বকাপে কাজ করতে যাওয়া শ্রমিকরা, এমন অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। সেখানে কাজ করা এক বাংলাদেশির কথাতেও সেই সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। তাদের অভিযোগ, 4 জনের রুমে রাখা হচ্ছে 12 জনকে, দিনে কাজ করানো হচ্ছে 12 ঘন্টারও বেশি। এছাড়াও ন্যায্য বেতন না দেওয়ার পাশাপাশি শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রাখছে দায়িত্বে থাকে এজেন্সিগুলো। আফগানিস্তানের জাবুল প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 জন। আজ সকালের এই হামলায় আহত 100-র কাছাকাছি। কালাত এলাকার একটি হাসপাতাল লক্ষ্য করে চালানো হয় হামলাটি, যাতে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালের একাংশ। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সের কাঁচ ভাঙে ছড়িয়ে পড়ে আগুন। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি ও আলোচনা বাতিলের পর ধারাবাহিক হামলা চালাচ্ছে তালেবান। পশ্চিম আফ্রিকার লাইবেরিয়ার একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 27 শিশুর মৃত্যু হয়েছে। এদের সবারই বয়স 10 বছরের মধ্যে। কর্তৃপক্ষ জানায়, রাজধানী মনরোভিয়ার উপকণ্ঠে বুধবার এই ঘটনা ঘটে। পাশে একটি মসজিদের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার সময় মাদ্রাসাটিতে 29 জন শিক্ষার্থী ছিলেন। গাজার পশ্চিম তীরের একটি নিরাপত্তা চৌকিতে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, বুধবার এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় খুব কাছ থেকে ওই নারীকে প্রকাশ্যে গুলি করছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ সময় রাস্তার পাশে আহত অবস্থায় পড়েছিলেন ওই নারী। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। শারীরিক গঠনের কারণে সমাজে একঘরে ভারতের মধ্যপ্রদেশের এক পরিবার। বেতুল জেলার 25 সদস্যের সবার হাতে পায়ে 10টির বেশি আঙুল, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে ভোগান্তিতে পড়ছেন তারা। চিকিৎসকরা বলছেন, জেনেটিক কারণেই হচ্ছে জন্মগত এই সমস্যা, কিন্তু তাতে জীবনাচরণে কোনো সমস্যা হওয়ার কথা নয়। পোর্টাল ভিডিও শেয়ারিং ডিভাইসের নতুন মডেল আনলো ফেসবুক। বুধবার নতুন ডিভাইস ঘোষণার মাধ্যমে টিভি স্ট্রিমিং হার্ডওয়্যার খাতে যাত্রা শুরু হলো প্রতিষ্ঠানটির। গত কয়েক বছর ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়া, তথ্য কেলেঙ্কারি ও ফেসবুকের কন্টেন্ট সম্পাদনের কারণে ব্যক্তিগত যোগাযোগকে প্রাধান্য দিচ্ছে মাধ্যমটি। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম মিলিয়ে মাসে 240 কোটি মানুষ ফেসবুকের মেসেজিং সেবা ব্যবহার করছেন। আবারও নতুন লুকে আসছেন বলিউড সুপার আমির খান। নতুন মুভি লাল সিং চাড্ডার অভিনয়ের জন্য কমিয়েছেন 20 কেজি ওজন। হলিউড মুভি ফরেস্ট গাম্পের রিমেক মুভি লাল সিং চাড্ডার শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যে। স্ক্রিপ্টের প্রয়োজনেই ভারতের দিল্লি, গুজরাট, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সহ আরও মোট ভারতের 100টি লোকেশনে হবে শুটিং। কোনো দৃশ্য স্টুডিওতে ধারণ করা হবে না। চলছে সব খবর। ছোট্ট আরও একটা বিরতি, ফিরছে একটু।
আবারও স্বাগত, দেখছেন সব খবর। রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তা করলে জনপ্রতিনিধিদেরও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। সকালে ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও সেরা পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেছেন, রোহিঙ্গাদের ক্যাম্প ঘিরে পুলিশি তৎপরতা বাড়ানো হচ্ছে। রোহিঙ্গারা যেন পালাতে না পারে সেক্ষেত্রে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া, সার্চ লাইট স্থাপন ও সড়ক তৈরি করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি তারা এই দুষ্ট চক্রের সাথে জড়ায় যায়, তারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেয় এবং ওইটার প্রেক্ষাপটে এই যে এনআইডি করা, পাসপোর্ট করা, এগুলো যেন তারা চেষ্টা করে। তা আমাদের পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে যে যদি কোনো জনপ্রতিনিধিরা এই ধরনের কোনো অপরাধে জ্ঞাতের সাথে জড়িত হয়ে যায় তাহলে তাদের কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নিব। 2017 সালে রাজধানীর উত্তরায় মানি এক্সচেঞ্জ কোম্পানির এক মালিকের কাছ থেকে $18,800 লুটের চেষ্টার ঘটনায় 2 জনের 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এরা হলেন বরখাস্ত হওয়া এএসআই আলমগীর হোসেন ও সাবেক বিজেপি সদস্য মাসুম বিল্লাহ। দ্রুত বিচার আদালত 3-এর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আজ এই সাজা দেন। কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে 2 রোহিঙ্গা সহ 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি মোহাম্মদ জামিল, আসমতুল্লাহ ও রফিককে গ্রেফতার করা হয়েছিল। পরে তাদের নিয়ে শামলাপুরে অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারে যান তারা। সেখানে 2 পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয় 3 আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। নোয়াখালীর সোনাইমুড়িতে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিপ্লব নামের একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 12 জন। গত কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। গতকাল রাতে সালিসি বৈঠক ডেকে 2 পক্ষকে সমস্যা সমাধানের চেষ্টা করেন সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ, কিন্তু বৈঠক শেষে ফেরার পথে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। মুন্সিগঞ্জে সিরাজদি খানে মামির কেচির আঘাতে আহত ভাগ্নির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যায় কলেজ ছাত্রী তাসনিম আক্তার নিপা। গেল 13 আগস্ট পূর্বশত্রুতার জেরে নিপার মাকে মারধর করে তার মামি সহ কয়েকজন। এই সময় মাকে বাঁচাতে গেলে কাঁচি দিয়ে নিপার ওপর হামলা চালায় মামি রহিমা আক্তার। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস সহ সকল আন্তনগর ট্রেনের টিকিট বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন থেকে বিক্রি পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সামনে সকালে ঘণ্টাব্যাপী চলে এই কর্মসূচি। বেতন স্কেল বৃদ্ধি সহ 7 দফা দাবিতে নেত্রকোনা, ঠাকুরগাঁও, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এই সময় বক্তারা সহকারী শিক্ষকদের বেতন 11তম স্কেল ও প্রধান শিক্ষকদের বেতন 10ম স্কেল নির্ধারণ সহ 7 দফা দাবি তুলে ধরেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মুন্সিগঞ্জ সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছি এলাকায় ট্রাক চাপায় নিহত হয়েছেন এক পথচারী। বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম। দুপুরে পিরোজপুরে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। আহ্বান জানান সাংবাদিকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের। বাগেরহাটে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএর ও জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মশালায় অংশ নেয় জেলার অর্ধশতাধিক পেশাদার চালক। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসন ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাটোরে সকল পর্যায়ে নারীবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ও চলন্তিকা পাঠাগারের আয়োজনে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এই সময় বক্তারা কর্মক্ষেত্র থেকে শুরু করে পরিবহন সেক্টরে নারীবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হলে প্রয়োজন দুর্বার গণ আন্দোলন। রাঙামাটিতে জেলা বিএনপি বর্ধিত সভায় এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীম। রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলের বর্ধিত সভায় তিনি আরও বলেন, সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক ও বিজ্ঞান চর্চার সুবিধার্থে নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদের উদ্যোগে স্ব প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন উপজেলা চেয়ারম্যান। এ সময় বক্তারা স্কুল পর্যায়ে বিজ্ঞান চর্চা আরও জোরদারের আহ্বান জানান। কিশোরগঞ্জের ভৈরবে 2টি অবৈধ কয়েল কারখানাকে অর্থদণ্ড সহ সিলগালা করা হয়। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অবৈধ মশার কয়েল উৎপাদনের অভিযোগ পেয়ে অভিযান চালায়। নকল ও নির্মাণের কয়েল উৎপাদনের দায়ে আশাবুদ্দিন কেমিক্যাল ওয়ার্কস সহ
ওয়ার্কসকে 2 লাখ টাকা জরিমানা সহ সিলগালা করে দেওয়া হয়। এ সময় সজীব কনজিউমার প্রোডাক্ট নামের আরেকটি কারখানায় সঠিক কাগজপত্র না থাকে 30,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত 20 টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত টঙ্গী বাজারে চলে অভিযান। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী তামজিদ আহমেদ ও মাকসুদুল আলম। অভিযানে 5টি অবৈধ পলিথিন গোডাউন থেকে 20 টন পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে 5 পলিথিন ব্যবসায়ীকে 12 লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জনপ্রতিনিধি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সংকট সমাধানে সবার সহযোগিতা প্রত্যাশা করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সেই সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেও আহ্বান জানান তিনি। পরে উপজেলার প্রত্যন্ত এবং দুর্গম এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে আসছে দেশের সব টিভি চ্যানেল। আগামী 2 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ উঠবে। ইতোমধ্যে টেলিভিশনগুলোর সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এর মাধ্যমে দেশের বছরে অন্তত $6 মিলিয়ন সাশ্রয় হবে। দেশের মোট 34টি টেলিভিশন এখন পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে তাদের অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচার করছে। সাতক্ষীরায় শুরু হয়েছে 300 বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। সকালে মেলা উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও পলাশপল স্কুলের পাশে আয়োজিত মেলায় 3 শতাধিক স্টল রয়েছে। 15 দিন ব্যাপী চলবে এই আয়োজন। মনসা ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে শেষ ভাদ্রে অনুষ্ঠিত হয় এই মেলা। মা থাকে ওই পারে শিরোনামে মা বন্দনায় গাওয়া তপন চৌধুরীর নতুন একটি গান প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন আশরাফুল হক তুরন। এসআই শহীদের সুরে এর সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গত সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়। আমি থাকি দূর প্রবাসে মাথাকে ওই পাড়ে আমার অভিজাত ও আন্তর্জাতিক ব্র্যান্ড প্রাডার প্রদর্শনীর মধ্য দিয়ে উঠল মিলান ফ্যাশন উইকের পর্দা। ডিজাইনার মিউচার দাবি, কর্মজীবী নারীরা তার স্প্রিং কালেকশনের মূল উপজীব্য। ক্রেতাদুরস্ত দাপ্তরিক পোশাকের সাথে ছিল হালকা আমেজের ছোঁয়া। 19 শতকের শুরুর লেয়ার ড্রেসের পাশাপাশি স্যুটে গাঢ় রং বা জিওমেট্রিক প্যাটার্নের ব্যবহার নিয়ে গেছে ফ্যাশন বোদ্ধাদের 70-এর দশকে। নেপচুন অভিযানের গল্প নিয়ে হলিউডের স্পেস ড্রামা এডি অ্যাস্ট্রো 20 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তির আগে সিনেরামা ডোমে হয়ে গেল চলচ্চিত্রটির প্রিমিয়ার। এর নাম ভূমিকা রয়েছেন জনপ্রিয় তারকা ব্র্যাড পিট। ছবিটির প্রযোজনাও তার। মূলত মহাজাগতিক বিপর্যয় থেকে মানব জাতিকে রক্ষায় বাবা ও ছেলের ভিন্নধর্মী মিশন ঘিরে সাজানো হয়েছে সিনেমাটি। Exploration isn't always a noble venture. এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।